টি নিউজ ফেস টু ফেস প্রতি সপ্তাহে ঠিক বেলা 12টায় এই অনুষ্ঠানে দেশ বিদেশের বিভিন্ন নামিদামি ব্যক্তিরা জানাবেন তাদের জীবন কাহিনী এবং বর্তমান সমাজের হাল হকিকত। টি নিউজ ফেস টু ফেসে আমাদের আজকের অতিথি রামকৃষ্ণ বেদান্ত মঠ কালীতলা এর প্রতিষ্ঠাতা শিবেশ্বরানন্দ মহারাজজি। প্রণাম মহারাজ, আমাদের চ্যানেল দ্য এন্টায়ার নিউজে আপনাকে স্বাগত। এই প্রথম, এর আগেও আমরা যখন সুনীল মহারাজের বই মহাভারতের সত্যবতী যখন প্রকাশ হয়েছিল তখন আপনার সাথে এর আগেও একটা ছোট্ট আমরা সাক্ষাৎকার পেয়েছিলাম আপনার। কিন্তু আজকে আমরা ডিটেলে জানবো। আজকে আমরা গতবার আমরা খুবই সামান্য সংখ্যক ডিটেলস আমরা এই মন্দির মিশন বা আপনার কার্যক্রম সম্পর্কে আমরা খুবই কম জেনেছি। তো আজকে একটু এই সম্পর্কে ডিটেলে জানবো। সবার প্রথম প্রশ্ন মহারাজ, যে এই মুহূর্তে এই যে অঞ্চলটায় আপনি এই জিনিসটা বানিয়েছেন রামকৃষ্ণ বেদান্ত মিশন, এটা ঠিক আপনি কিভাবে শুরু করেছিলেন প্রথমের দিন থেকে, যদি আপনি কিছুটা আমাদের সঙ্গে শেয়ার করেন। এই আশ্রমটা 1965-এ তৈরি হয়েছে। মহারাজ ছিলেন স্বামী বিবেক প্রেমানন্দজি। তা আশ্রমটি ছোটই ছিল, মানে তখন কালী মন্দিরটি ছিল, আর সামনে যে পুলিশ ফাঁড়িটা দেখছেন ওইখানে বিল্ডিং ছিল, ওখানটায় মহারাজ থাকতেন, আর এই একটা ছোট্ট মন্দিরটা ছিল। এর পরবর্তীকালে যখন আমি আসি, এটা অন্য জমি ছিল, সেই জমিগুলো নেওয়া হলো এবং বিল্ডিং সমেত কেনা হলো। কেনা হওয়ার পরে আমরা ধীরে ধীরে স্কুল তৈরি করি, তার সঙ্গে ভ্রাম্যমাণ মেডিকেল এটা আমরা চালাই। এইবার তারপরে আমরা অরফেনেজ হোম শুরু করলাম। অরফেনেজ হোম রাখলাম, এখন অনেক অরফেনেজ ছেলেরা আছে, তারা থাকে, এবং বিপিএল আন্ডারভুক্ত যেসব লোকেরা থাকে এখানটায়, তাদের জন্য যে স্কুলে খুব কম পয়সাতে যাতে পড়াশোনা করতে পারে তার জন্য একটা স্কুল করা হয়েছে। স্কুল এখন মাধ্যমিক অবধি আছে, ক্লাস 10 অবধি। এখান থেকে মাধ্যমিক পরীক্ষা দেয়, ভালো রেজাল্ট করে, এবং এই স্কুলে পরবর্তীকালে খুব সুনাম হয়, এত পড়াশোনা হয়, এত ভালো ছেলে বেরোয়, তার জন্য এখানে সবাই ভর্তি করতে আসে আর কি। আর আমরা এর সঙ্গে সঙ্গে আমাদের যেটা প্রধান কাজ হচ্ছে সেটা হচ্ছে রিলিফ। এই রিলিফটা আমরা মানুষের সহযোগিতাতে আমরা উত্তরবঙ্গে বিভিন্ন ব্লকে, জেলা এবং ব্লকে আমরা এই রিলিফ কাজটা করি। যেরকম একটা নিচের দিকটা বলি, টোটোপাড়া, তারপরে মাদারিহাট, তারপরে এদিকে আমরা উপরের দিকটা বলি টুংলু, মানেভঞ্জন, মিরিক এবং শিলিগুড়ি, নিচের এটা। এবার উপরের দিকে এদিকে সান্দাফু, এবং আমরা বিভিন্ন জায়গাতে আমাদের মেডিকেল রিলিফ এবং অন্যান্য রিলিফও হয়। সেরকম আমরা দক্ষিণ বঙ্গে যেরকম সুন্দরবন অঞ্চলে বেশ কিছু দ্বীপে আমরা এই রিলিফের কাজগুলো করি, বিভিন্ন টাইপের রিলিফ, এবং তার মেন হচ্ছে মেডিকেল রিলিফ এবং অন্যান্য রিলিফ তো করি। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এমনিও রিলিফ বিভিন্ন জায়গাতে, যখন আমাদের বন্যা বা অন্য কিছু হয় তখন তো আমাদের মিশন থেকে তো রিলিফ করে থাকে। এটা তো গেল এই দিকটা। আর আমরা এছাড়াও পাকুড়ে, মানে এটা ঝাড়খণ্ডের পাকুড়ে, এটা আমরা একটা জল প্রকল্প করি, যেখানটায় ওখানে জলের খুব চাহিদা ছিল, সেখানে আমরা জল প্রকল্প করি। এবং ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে, উড়িষ্যার কিছু জায়গাতেও আমরা আমাদের মিশনের তরফ থেকে রিলিফ করেছি আর কি। এবং আমরা এই আশ্রমের মাধ্যম দিয়ে যাতে মানুষের আরও সেবা করতে পারি, আমি সেবা বলবো না, ওদের যাতে পূজা করতে পারি, তার জন্য আরও আমরা এইটাকে বিস্তার করে চলেছি। আমরা
বাঁকুড়াতেও আমরা কিছু রিলিফের কাজগুলো করি এবং সেখানে ভ্রাম্যমাণ মেডিকেল যেরকম আছে তার সঙ্গে অন্যান্য ঘরবাড়ি টড়ি এগুলোও আমরা তৈরি করেছি। এই করে আমরা মানুষের যতটুকু সেবা দেওয়া যায় তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। অসাধারণ, মানে আপনার এই যে কর্মটা সত্যিই অসাধারণ। ঠাকুরমা স্বামীজির পায়ে পদস্পর্শে আপনি এই যে জিনিসটা করছেন অসাধারণ। তো আমার এখানে এই একটা প্রশ্ন যে আপনি যে এই যে কাজগুলো করছেন, আপনি এই অঞ্চলের কথা কিভাবে জানলেন, বা আপনি এখানে প্রথম দিন যে এলেন মানে কিভাবে আপনি এটার সঙ্গে যুক্ত হয়েছিলেন? এখানটা আমি তো বেলুড়মঠে ছিলাম, বেলুড়মঠ থেকে তখন আমি এই অঞ্চলগুলোতে বেলুড়মঠের রিলিফ সময় ওখান থেকে এসে এই জায়গাগুলো চিনতাম আর কি। তা বিশেষ করে এমএলএ অশোক দেব যে বজবজ বিধানসভার বিধায়ক, এটা তখন বজবজের আন্ডারে ছিল, উনি আমাকে বলেন এবং উনি এবং এখানকার বিশিষ্ট ব্যক্তি বীরেন মণ্ডল এবং সেই সময় একজন ডাক্তারবাবু, আমার নামটা মনে পড়ছে না, কেশবচন্দ্র হালদার, তা উনি এবং বেশ কয়েকজন মঠে যায়, তাদেরকে বলে আমাদের একটা কালী মন্দিরের আশ্রম আছে, আপনারা যদি এটা গ্রহণ করেন। বেলুড়মঠের এইটুকু ছোট আশ্রম তারা কোনোদিন নেয় না। তারা তখন আমারও বেলুড়মঠে একটা ছাড়ার একটা খুব ইচ্ছা হচ্ছে যে নিজে থেকে কিছু একটা করব। তখন আমাকে ধরে, আমি তখন দেখতে এসে এখানে থেকে যাই। তারপরে আস্তে আস্তে একটা একটা করে মানে বাড়াই। তারপরে শিলিগুড়িতে এখানে সেখানে ছোট ছোট করে জায়গা কিনি, আস্তে আস্তে এই করে বেড়েছে আর কি। আর এখানে সহযোগিতার মূলে অশোক দেব ছিল আর কি। অশোক দেব আমাকে খুব সহযোগিতা করেছে। তারপরে এখানকার এলাকার মানুষরা খুব ভালো। এই এলাকার যত ভক্ত আছে তারাও আমার পাশে দাঁড়িয়ে এটাকে করেছেন। আর একটা করেছে কি, আমাদের প্রেজেন্ট যে গভর্নমেন্ট মমতা সরকার, উনিও আমাকে খুব অন্যান্য দিক দিয়ে হেল্প করেছে এবং এখানকার যে প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি, তিনার আন্ডারে এই আশ্রমটি পড়ে, তিনিও বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছে এবং এখানকার লোকাল নেতা বলুন বা ভক্ত বলুন বা সবাই মিলে এই আশ্রমটাকে ওরাই তুলে ধরেছে। আমার শুধু ছিল আবেদন, ফুলফিল করেছে ওরাই। অবশ্যই। হ্যাঁ। তো এই আশ্রমটা কোন সালের কথা আপনি এইটা বলছেন মোটামুটি? এটা কোন সাল থেকে? এটা 2004 থেকে এর উত্থানটা খুবই হয়। আচ্ছা, 2004 থেকে আজকে 21 বছর। 21 বছরে আমি এই 21 বছর চালাচ্ছি। অসাধারণ। তো এই 21 বছরে রামকৃষ্ণ বেদান্ত আশ্রম, যেটা আশুতি বিবেকানন্দপুরে, তো এই আশ্রমে কি কি চেঞ্জ হয়েছে বা কি কি যুক্ত হয়েছে, কি কি সংযুক্ত হয়েছে, আর কি কি পরিত্যাজ্য হয়েছে? না, এই আশ্রমটা ছোট ছিল, ছোট থেকে একটু বড় হয়েছে। এই বড় হতে স্কুলটা যেরকম বড় হয়েছে, একটাই পোস্ট অফিস তৈরি হয়েছে ভিতরে, একটি থানা হয়েছে, ব্যাংক করাটা ইচ্ছা আছে কিন্তু জায়গার অভাবে আমরা সেইটুকু পাচ্ছি না। এবং তার সঙ্গে আমরা এই যে রিলিফের হাউসগুলো হয়েছে এবং এর আন্ডারে পাকুড়ে, তারপরে বদনগঞ্জ, তারপর বাঁকুড়ার বিভিন্ন জায়গায় এবং উত্তরবঙ্গে মাদারিহাটে, শিলিগুড়িতে, গাজলডোবা, এই যে কয়েকটা সেন্টার বেড়েছে, এই 2004-এর পরে এগুলো তৈরি হয়েছে। আরও আমাদের ইচ্ছা আছে এই বছরে আমরা জয়পুরে একটি দুগ্ধ প্রকল্প করব। মানে রাজস্থানে জয়পুর না, জয়পুর মানে বাঁকুড়া জয়পুর। ওখানেও আমরা একটা ল্যান্ড নিচ্ছি, ওখানটা আমরা এগ্রিকালচারের উপরে আমরা কাজ করব।
সেই এগ্রিকালচারের মধ্যে গরু থাকবে, ছাগল থাকবে, তারপরে অন্যান্য প্রাণীর থাকবে, এবং এগ্রিকালচার কীভাবে কম জলে কীভাবে চাষ করা হয় তার একটা স্কুল থাকবে, এবং ট্রেনিং সেন্টার থাকবে, এবং ভোকেশনাল ট্রেনিং হাব একটা আমরা ওখানে বানাবার জন্য চেষ্টা চালাচ্ছি। বাহ, অসাধারণ। তো এই মুহূর্তে রামকৃষ্ণ বেদান্ত মিশনে এই মুহূর্তে কি কি কর্মযোগ্য বা কর্মকাণ্ড এই মুহূর্তে হচ্ছে? এখন আমাদের যেটা হচ্ছে এই রিলিফটা ভালোভাবে চলছে, স্কুল চলছে, হোস্টেল চলছে, অরফান হোস্টেল, এবং ভ্রাম্যমান মেডিকেল যেভাবে চলছে এটা আমাদের খুব প্রচার চলছে আর কি, এবং আদার্স সাইডগুলো ওই একই কাজই চলছে। এইবার অবশ্যই তো এটার সঙ্গে আমাদের, যেহেতু আমরা জানি যে রামকৃষ্ণ মঠ বা যেরকম নরেন্দ্রপুরেও অনেক সময় ঠাকুর মায়ের দীক্ষা হয়, তো আমি শুনেছি এইখানেও দীক্ষা হয়। তো সাধারণ মানুষ এখানে যদি জুড়তে চায় ঠিক কীভাবে জুড়তে পারে? এখানে দুই দিক দিয়ে জুড়তে পারে। যারা আসবে এখানে মেম্বারশিপ নিতে পারে, মেম্বার হতে পারে। যারা ভক্ত হিসেবে আসবে, এখানে দীক্ষা তো হয়, দীক্ষা দেওয়া হয়, এখানে দীক্ষা গ্রহণও করতে পারে। এবং এখানটায় সাধারণ মানুষ এসে, যারা সে ভক্তরা, তারা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যম দিয়ে এখানটায় জুড়তে পারে। এখানটায় আমাদের দুর্গাপূজা হয় খুব বড় করে, এবং আবার বড় করে খুব লক্ষ্মী পূজা হয়, লক্ষ্মী পূজা, কালী পূজা, মা অন্নপূর্ণা পূজা, তারপরে এবং 12টা অমাবস্যা দিন কালী পূজা হচ্ছে, প্রতি মাসে একটা করে কালী পূজা হচ্ছে অমাবস্যা রাত্রিতে। তারপরে এখানটায় অন্যান্য দিনগুলোতে যেরকম শিব চতুর্দশী বা শ্রাবণের এগুলো সব এখানটায় পালিত হয়, এবং এখানে খুব অনুষ্ঠানের মাধ্যম দিয়ে খুবই চলে। এবং তার সঙ্গে আমরা খেলারও প্রতিযোগিতা রাখি, বেশ কিছু টুর্নামেন্টও রাখি, বাহ বাহ, যাতে ইয়াং ছেলেগুলোকে, ইয়াং মেয়েদেরকে তাদের একটা শরীরচর্চা যাতে হয়, বা তাদের যাতে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ে। আজকালের ছেলে মেয়েরা তো খেলতে চায় না, মোবাইলে আসার পরে তারা মোবাইল নিয়ে পড়ে থাকে, কিন্তু মাঠে প্র্যাকটিস করে না। আমরা তাদেরকে উদ্বুদ্ধ করি মাঠে প্র্যাকটিস করানোর জন্য, তাদের বিভিন্ন রকম প্রাইজ দিয়ে, এবং তাদের কিছু ফুটস দিয়ে, বল দিয়ে, ক্রিকেট দিয়ে, আদার্স খেলার যত সরঞ্জামপাতি আছে, বিভিন্ন খেলার বিভিন্ন রকম, এগুলো তাদেরকে দিয়ে তাদের মাঠে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। এবং সেখান থেকে আমাদের ওই ঘরে গেলে দেখতে পাই প্রচুর প্রাইজ আছে আমাদের। হ্যাঁ, তা এই প্রাইজগুলো আমাদের ছেলেরাই এরা বিভিন্ন জায়গা থেকে খেলাধুলা করে নিয়ে এসেছে। অসাধারণ। এবং আমাদের এই বাচ্চাগুলোর মধ্যে আরেকটা জিনিস দেখছি, এরা সব কিছু নিয়ে রিসার্চ করে। একটা পড়াশোনার ব্যাপার থাকলে রিসার্চ করলো, আধ্যাত্মিক কথা মহারাজ বললো, ওটা কদ্দূর সত্য বললো কি কদ্দূর আমাদেরকে বোঝাবার জন্য বললো, সেটা নিয়ে ওরা চিন্তা ভাবনা করে। এই যে টেবিলে বসে কোনো একটা বিষয়ে রিসার্চ করা বা কি কোনো বিষয়ে আলোচনা করে, এটা খুব আমাদের ছেলেরা খুব করে আর কি। অবশ্যই অসাধারণ। তো আমাদের এই যে রামকৃষ্ণ বেদান্ত মিশন, আমাদের যেখানে আমরা দেখছি এই মুহূর্তে বাচ্চারা পড়াশোনা করছে, তো এই মুহূর্তে বেদান্ত মিশন স্কুলে কতজন বাচ্চা পড়াশোনা করছে? আমাদের এখন 600 বাচ্চা বিপিএল আন্ডার। এখানে আমাদের খুব বড় লোকের ছেলেমেয়েরা পড়াশোনা করে না। আচ্ছা, এখানটায় যারা পিছিয়ে পড়াতে পারছে না, সেই সব ছেলেরা এখানে পড়াশোনা করে। আর আমাদের অরফানের একটা হোম আছে, 65 অরফানেজ ছেলে থাকে। আচ্ছা, তাদের 4 বেলা খাওয়া দাওয়া, থাকা, খেলাধুলা, ওষুধ, পড়ার সরঞ্জামাতি, টিউশন, স্কুল সব ওদেরকে দেখতে হয়। আর এই টাকাটি সব ভক্তরা মিলে এই টাকাটি দেয়। আর এই ছেলে মেয়েরা যারা আসে, তারা ওই বিভিন্ন নেতা কিংবা CWC কোনো আধিকারিক তারা পাঠায়, যাদের কেউ নেই, আমরা তাদেরই সেবাটা করি।
আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই মুহূর্তে আমরা রামকৃষ্ণ মিশনে, যেটা আর কি নরেন্দ্রপুরে যেরকম আমরা দেখি যে স্টুডেন্টদের পড়াশোনা করছে, আমরা এই মুহূর্তে ওই জায়গাটা এখন এই মুহূর্তে আমাদের এখানে সেরকম পড়াশোনা কি হয় বা সেরকম কি কেউ ভর্তি হতে পারে যেরকম নরেন্দ্রপুর মিশনেও মানুষজন? এটা একদম নন্দপুর মিশনের মধ্যে সিলেবাস নিয়ে পড়াশোনা হয় একদমই। এদের যে ছেলেদের যে নিয়ম কানুন, যেরকম মিশনে যেরকম বাচ্চাদের ভোর 4:30টায় ঘুম থেকে উঠতে হয়, 5টায় প্রার্থনায় যেতে হয়, 6:30টায় টিফিন আছে, 7টায় থেকে 9:30 তারা পড়াশোনা যায়, আবার একটু লাঞ্চ করে নিয়ে তারা আবার 11টায় স্কুলে যায়, 11টা থেকে 4টে পর্যন্ত স্কুলে থাকে, আবার 4টে থেকে 5:30 পর্যন্ত ওরা খেলাধুলা করে, তারপরে আবার টিফিন খায়, খেয়ে আবার সন্ধ্যা আরতিতে যায়, সন্ধ্যা আরতি থেকে আসার পরে মেডিটেশন করার পরে ওরা আবার সন্ধ্যাবেলা 7টা থেকে 9:30 অবধি পড়াশোনা করে, তারপরে 9:30টার পরে আবার তারা মায়ের কথা হোক, ঠাকুরের কথা হোক, স্বামীজির কথা হোক, বই একটা 10 মিনিট পাঠ করে, পাঠ করার পর তারপর আবার ওরা ঘুমাতে চলে যায়। এটা ওদেরকে দৈনিক রুটিন। আচ্ছা, আর ওই রুটিনের সঙ্গে আমাদের কর্মচারীরা আমরা থাকতে থাকতে একই রুটিনে হয়ে গেছি। হ্যাঁ, ওদের জন্য আমাদের এই আশ্রমে সবাই রুটিন ফলো করতে হয়, কেন ওদেরকে লক্ষ্য রাখতে হয়, ওদের সঙ্গে মন্দিরে বসতে হয়, ওদের সঙ্গে থাকতে হয়। তা আমরাও ওই ছাত্রদের মধ্যে একই রুটিনেই চলাফেরা করি। অসাধারণ। তো এই মুহূর্তে স্কুলে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত রয়েছে? এটা ক্লাস নার্সারি থেকে ক্লাস 10 অবধি আছে, মাধ্যমিক আছে। মাধ্যমিক পর্যন্ত। এবারে আমরা একটা উচ্চ মাধ্যমিক করবো। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বোর্ডের আন্ডারে এটা মাধ্যমিক পর্যন্ত আছে, যেটা আগামী দিনে উচ্চ মাধ্যমিক না, হবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে এই স্কুলটি আছে, কিন্তু এডেড নয়, নন এডেড। আমরা এই টাকা পয়সা সবার কাছ থেকে চেয়ে চেয়ে এই স্কুল বলো, হোম বলো, আদার্স আমাদের ভোকেশনাল ট্রেনিং বলো, যা কিছু আমাদের অ্যাক্টিভিটিস চলছে, এটা আমাদের নিজেদেরকেই চালাতে হয়। আচ্ছা, তাহলে মহারাজ এই মুহূর্তে আপনি বললেন যে আপনার একটা অরফানেজ আছে, তো অনেকেই আমাদের এখানে আছে বা আমাদের আশেপাশে আছে, তারা চায় আর কি তাদের জন্মদিনটা বা তাদের বিশেষ কোনো দিন সেই অরফান বাচ্চাদের সঙ্গে কাটানো বা তাদেরকে সাহায্য করা বা তাদেরকে কারোর একজনকে পড়ার দায়িত্ব নিল। তো যদি আপনাদের এখানে কি সেই কোনো ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে? আছে। আমাদের ধরো কারুর জন্মদিন হলো, বাচ্চার জন্মদিন হলো, সেই জন্মদিনটা আমাদের সঙ্গে শেয়ার করতে চায়, তারা সকালবেলা আমাদেরকে জানিয়ে দিল, সেই বাচ্চাকে নিয়ে তার নাম গোত্র দিয়ে তো মন্দিরে পুজো হয়, ভোগ হয়, এবং সেই ভোগে প্রসাদ আমাদের বাচ্চারাও পায়, এবং তাদের জন্মদিনে তাদের বাড়ির লোকজনও আসে, তারাও প্রসাদ পায়। এই সারাদিনের যা খরচাটি সেটা তারা বেয়ার করে, মানে যাদের জন্মদিন তারাই বেয়ার করে, এবং সারাদিন হই হই করে আনন্দ করে তবে সন্ধ্যাবেলা বাড়ি চলে যায়। এরকম যদি কেউ করতে চায় সেও আসতে পারে, এবার কেউ যদি না আসতে চায় তাদের একদিনে বা একবেলার খাওয়া খরচা পাঠিয়ে দিল এবং মন্দিরের একটু ভোগের খরচা পাঠিয়ে দিল, সেটাও আমরা গ্রহণ করি, সেটা আমরা নেই। আবার অনেকে আছে ডোনেশান করতে চায় যে একটা বাচ্চার আমরা ফুল দায়িত্ব নেব, বাচ্চার যা খরচ সেটাও দিতে পারে, সেটাও আমরা নেব। হ্যাঁ, এবং সেই যে ডোনেশানটা করবে সেই ডোনেশন 80G দ্বারা আয়কর মুক্ত ছাড়ও আমরা দেবো। হ্যাঁ, এটাও করতে পারে। আবার অনেকে ব্লক দিতে চায়, অনেকে বাচ্চাদের রুমের রং বা একটু ভালো করে পাথর টাথর লাগিয়ে দিতে, সেটা তার জন্য যদি কেউ ডোনেশান করে সেই ডোনেশানটা আমরা নেই, এবং তাদের বাবা মায়ের স্মৃতি উদ্দেশ্যে একটা ব্লকও আমরা লাগিয়ে দিই। হ্যাঁ, তারা যেটা খরচা করে। এইভাবে আমরা সবার কাছে আবেদন রাখি যে যেভাবে আমাদের সহযোগিতা করতে পারে, কেউ বাচ্চার দিক দিয়ে, কেউ অন্য দিক দিয়ে, যে যেভাবে সাহায্য করবে
আমরা সবটাই গ্রহণ করি। কিভাবে এখন এই মুহূর্তে যদি কেউ চায় বা আমার এই যে ভিডিওটা দেখছেন আর কি, বা আমার যা দর্শক বন্ধুরা, তারা যদি আসতে চায় বা তারা যদি আপনার সঙ্গে সংযুক্ত হতে চায় বা আমাদের এই মিশন বা মঠের সাথে যদি সংযুক্ত হতে চায়, তারা কিভাবে হবে? তারা ডাইরেক্ট তো আমাদের যে মিশন তো ওয়েবসাইটে তো দেওয়া আছে, বা আমাদের আশ্রমটা আপনার মাধ্যমে দিয়েও জানতে পারবে কিভাবে আসা যায়। আপনার সঙ্গেও যোগাযোগ করতে পারে, কিংবা আপনারা একটা লিঙ্ক দিলেন সেই হিসাবেও যোগাযোগ করতে পারে, কিংবা ডাইরেক্ট এখানটায় এসে রামকৃষ্ণ বেদান্ত মিশন যদি তাদের নেটে সার্চ করে পেয়ে যাবে রামকৃষ্ণ বেদান্ত আশ্রম বা মিশন, বিবেকানন্দ রোড, পোস্ট বিবেকানন্দপুর, থানা কালীতলা, আশুতি, কলকাতা 700141। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ মহারাজ। আজকের দিনে আপনি এই যে সাধারণ মানুষ, শুধুমাত্র ঠাকুরমা স্বামীজির পদস্পর্শে না, আপনি সাধারণ মানুষের সঙ্গে যে এই জিনিসটা করে যে আপনি এগিয়ে যাচ্ছেন, এইটার জন্য আমার অনেক শুভকামনা। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এই যে তোমরা এসে এই আশ্রমটাকে তুলে ধরেছো বা প্রচার করছো বা লোকে জানতে পারছে, এইটার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমার মিডিয়ার যে চ্যানেলটা আছে তাকেও ধন্যবাদ জানাই। এবং এটা আপনারা ভাববেন শুধু এই আশ্রমটা আপনারও, আপনি কিভাবে এই আশ্রমটাকে তুলে ধরবেন সেটা আপনার কাছে। হ্যাঁ, আর আমরা শুধু প্রার্থনা করব ঈশ্বরের কাছে, তোমার বা তোমার চ্যানেলের বা তোমার পরিবারের সবাই যাতে ভালো থাকে, সেটাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কাছে, মা সারদা দেবীর কাছে, স্বামী বিবেকানন্দের কাছে আমাদের একাই প্রার্থনা করব।